অভিনয় ছাড়া এই তো বাগান করো, তারপরে ভীষণ সুন্দর একটা পডকাস্ট তুমি সকলের কাছে পৌঁছে দিচ্ছ, আর কি করতে ভালো লাগে? দেখো, এর বাইরে যেটা ভালো লাগে সেটা হচ্ছে, এবং যেটা আমি নিয়মিত করি, আমার পড়াতে ভীষণ ভালো লাগে। আচ্ছা। হ্যাঁ, মানে আমার নিজে পড়তে ভীষণ ভালো লাগে, আমার বাচ্চাদের স্পেশালি জুনিয়র সেকশনদের পড়াতে ভীষণ ভালো লাগে। বাহ। হ্যাঁ, মানে এটা, মানে আমি যদি অভিনেত্রী না হতাম তাহলে হয়তো টিচার হতাম। এবং জানি না, মানে আমার পড়ানোর টেকনিকটা একটু আলাদা। আমি খুব একটা ওই নম্বর পাওয়ানোর টিচার নই। যে 10টা কোয়েশ্চেন বলে দিলাম, এই কোয়েশ্চেনের মধ্যে থেকে গাঁতিয়ে যাকে বলে, না, ওটা নই। কিন্তু আমি ভিতটা তৈরি করতে পারি, এইটুকু আমি, এইটুকু কনফিডেন্স আমার নিজের মধ্যে রয়েছে, কারণ আমার পড়াতে ভীষণ ভালো লাগে। গুড টিচার। হ্যাঁ, মানে আমি একটা টপিককে নিয়ে, মানে আমি যখন হিস্ট্রি পড়াচ্ছি তখন কিন্তু শুধু যে ইতিহাসই পড়াই তা নয়, ইতিহাসের পাশাপাশি যে সময়টা ঘটছিল সেই সময়ের ভৌগোলিক ম্যাপটা কোথায় ছিল। বাহ। হ্যাঁ, তো আসলে না, প্রত্যেকটা সাবজেক্টের ইটস ভেরি ইন্টার রিলেটেড। ঠিক, একদম। হ্যাঁ, তো সাহিত্যের মধ্যেও রস রয়েছে এবং সাহিত্যের মধ্যেও রসায়ন রয়েছে। তো এই ইন্টার রিলেশনটা বাচ্চাদের যদি একটু গল্পের ছলে বলা যায়, এবং পড়ানোর একটা টেকনিক আছে। পড়ানোর একটা টেকনিক আছে, যে পড়ায় তাকে কিন্তু অনেক বেশি পড়তে হয়। ঠিক, একদম সত্যি কথা। এবং একটা সাবজেক্ট পড়ছে, ধরুন বিজ্ঞান নিয়ে পড়ছে, এবার বিজ্ঞান নিয়ে পড়তে পড়তে হয়তো এমন একটা প্রশ্ন করলো যেটা হয়তো কিছুটা বিজ্ঞানের থেকে বেরিয়ে গিয়ে কিছুটা ইতিহাসও বলতে হবে, আমি কিন্তু সেখানে স্টপ করে দিই না। পড়াশোনাটা অ্যাকচুয়ালি একটু আড্ডার ফরম্যাটে, প্রথমটা ঠিক, যে কোনো একটা টপিক ধরছো, সেটাকে নিয়ে একটা আড্ডা মারো, সেই আড্ডাটা বাচ্চারা খুব এনজয় করে। সত্যি তাই। হ্যাঁ, এইবার ওই আড্ডাটা হয়ে যাওয়ার পর পরে যখন তুমি পড়ছো তখন সেটার অনুশীলন, সেটার কোয়েশ্চেন আনসার সেটা করো, তাহলে কি হবে, ভিতটা খুব শক্ত তৈরি হয়। এবং বিভিন্ন এই, মানে যে কোনো একটা জিনিসের সাথে, যেমন ধরুন কোনো একটা পিরিয়ডিক টেবল, এই যে পিরিয়ডিক টেবলটা যখন আমি পড়াচ্ছি তখন চেষ্টা করি এটার একটা 3D মডেল বানাতে। আচ্ছা, হ্যাঁ, তো ফলত কি হয়, পিকটোরিয়াল মেমোরিটা বাচ্চাদের অনেক ভালোবাসে। একদম সত্যি কথা, এটা সত্যি। ওইটা দিয়ে একটা স্লাইড বানাতে দাও, তাতে কি হবে, মানে আইটির যে নলেজটা, সেটাও তো, পাওয়ার পয়েন্টের নলেজটাও তো বাড়বে, ঠিক। আবার এট দ্য সেম টাইম তোমার ইনফরমেশনটাও শেখা হয়ে যাবে। তো আমার মানে আমার এক দাদার বন্ধু, মানে আমাদের আনবাক্স টিমের সাথে রয়েছেন, উনি অ্যাকচুয়ালি শিক্ষা জগতের সাথে রিলেটেড, স্কুলের প্রিন্সিপাল, অরবিন্দ বাল মন্দিরের প্রিন্সিপাল। তো উনি আমাকে মানে মাথা খেয়ে ফেলেন যে আমি চোখ বন্ধ হওয়ার আগে আমি একবার তোকে টিচার হিসেবে দেখতে চাই। হ্যাঁ, ভাবলাম যে জানি না, মানে দেখো, আমি বলেছি যে দেখো, আমি তো খুব একটা কনভেনশনাল টিচার নই, তো ওই কনভেনশনাল টিচার না হলে আবার যে কনভেনশনাল ওয়ে অফ এডুকেশনটা রয়েছে, সেখানে তো আমাকে কেউ চাকরিতে মানে বেশি দিন রাখবে না। তো সেই কারণে আমি মানে, তবে হ্যাঁ, এটা যে তোমার যেটা প্রশ্ন ছিল এইগুলোর বাইরে আর কি করতে ভালোবাসি, তো ডেফিনেটলি আমি পড়াতে ভালোবাসো, খুবই ভালোবাসো, বোঝাই গেল, মানে এত সুন্দর করে বোঝাচ্ছিল যে আমিও বেশ অবাক চোখে তাকিয়ে শুনছিলাম, এবং মনে হচ্ছিল যে আমি তো শিক্ষকতা করি, এটার পাশাপাশি আমার মনে হচ্ছিল যে এইরকম ভালো
শিক্ষক পাওয়াটা কিন্তু আমাদের খুব জরুরি, মানে পেশার কারণে শিক্ষকতা করছি, হুম আর ভালোবেসে কেউ এত হুম সুন্দর করে পড়াশোনার জায়গাটা ধরে আনছে, এটা কিন্তু খুব জরুরি। আমাদের এটা কিন্তু ভাবা দরকার যে যারা হুম ভালোবেসে পড়াচ্ছেন তাদেরও কিন্তু ঠিক সেভাবেই সুযোগটা চলে আসলে আমার মনে হয় অনেক ভালো ভালো স্টুডেন্ট আমরা তৈরি করতে পারবো। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং আমার না একটা জিনিস এখানে আমি বলবো, সেটা হচ্ছে যে কোনো ভাষার মধ্যে কিন্তু দ্বন্দ্ব নেই। মানে তুমি ইংরেজিটা বলতে পারছো মানে দুটো, মানে মানুষকে হাঁটতে গেলে তো দুটো পাই লাগে। তো সেখানে এখন এটা যার, আমার এটা অবশ্যই ব্যক্তিগত বক্তব্য বা মতামত বলতে পারেন, যে ইংরেজিটা শেখা কিন্তু ভীষণ দরকার। জরুরি, ঠিক কারণ ইট ইজ ওয়ান ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ কানেক্টিং দ্য হোল অফ ইন্ডিয়া। ঠিক। আমি মোটামুটি ভারতবর্ষ ঘুরে দেখেছি, যেখানে হিন্দিও বলতে অনেকে চাইছেন না, হুম, সেখানে কিন্তু ভাঙা ভাঙা ইংলিশ ইংরেজি বললে বলতে, তারা রেসপন্স ঠিক করছেন। ঠিক ঠিক। ওকে, তো ইংরেজিটা শিখতেই হবে। হুম, হুম, কিন্তু নিজের মাতৃভাষাকে অবহেলা করে নয়। এবং আমি বলবো যে আহ, ইদানিংকালে অডিও স্টোরিজ হুম, কিন্তু একটা ভীষণ বড় রোল প্লে করছে। ঠিক। কারণ পুরোটাই সাহিত্য ভিত্তিক গল্প তারা বলছেন, এবং এত সুন্দর এনাক্টমেন্ট। হুম, আমি নিজেও প্রাইম অডিও স্টোরিজে অডিও করি, আমার বাহ আমার বাহ ভাষ্যের কাজ করতেও ভীষণ বাহ ভালো লাগে, বাহ আমার অডিওর কাজ করতেও ভীষণ বাহ ভালো লাগে। বাহ। আহ, তো এইটা একটা দিক। আহ, এবং আহ, গপ্পমীরের ঠেক বলো বা হুম রেডিও মির্চি, হুম সানডে হুম সাসপেন্স হুম। বলো, মানে এত সুন্দর উপস্থাপনা, তখন মনে হয় যে মানে আহ, উম, যে বাঙালি যদি এই বই পড়ার অভ্যেসটাও যদি বাচ্চাদের মধ্যে গ্রো না করাতে পারে, কিন্তু ঠিক তাতে ঠিক। নিয়মিত অডিও স্টোরিজ বাচ্চাদের শোনানো একদম উচিত। একদম একদম, এটা তো এখন সকলেই বলছে যে হুম যেহেতু ওদের বসিয়ে পড়ানোর হুম ধৈর্যটা নেই, হুম। ওদেরও নেই, বাবা মারাও সময় পান না, এই গল্পগুলো শুনুক না। না, বাবা হুম মারা সময় পায় না। দেখো, আমাকে একটা কথা বলে, অনেকেই না বলেন যে আমার বাচ্চা পায়েস খায় না। না, আমার বাচ্চাও খায় না, ভালোবাসে না, না সেটা অন্য বেশি প্রশ্ন। কিন্তু পায়েস কি জানে না, সেইটা কিন্তু একটা জিজ্ঞাসার চিহ্ন। আমি একটা মেথড ফলো করেছি, ইনফ্যাক্ট তার অনেকটাই মানে 90% যায় আমার দাদার আহ, উম, কৃতিত্ব। একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল ওশকে নিয়ে। হুম প্রত্যেক দিন 9:30টার সময় 10 মিনিট করে শঙ্কুর বই পড়বে। শঙ্কু খুব পছন্দ করে, প্রফেসর সায়েন্স শুনুন। প্রফেসর হুম শঙ্কু। প্রত্যেক দিন 9:30, ঝড় হোক, বাদল হোক, নেমন্তন্ন হোক, হুম সিনেমা হলে গেছি, সেখান থেকে বেরিয়ে আমরা সিনেমা হলের সামনেই যে ওই বসার জায়গা থাকে, সেখানে বই নিয়ে অনলাইনে পড়েছে। আরে বাবা, হ্যাঁ, দারুণ তো। তাতে কি হয়, এই 9:30টার সময় আমি 10 মিনিট পড়বো, হুম, এই অভ্যেসটা, এই অ্যাটমিক হ্যাবিটটা বাচ্চাদের তৈরি হয়ে যায়। তৈরি হয়ে যায়। সো মানে যাদের বই পড়ার অভ্যেস নেই, একটা মোটা বই দেখলে আতঙ্ক হয়। হুম হুম আতঙ্ক আতঙ্ক হবার কোনো দরকার নেই। এই হ্যাবিটটা একদিনে গ্রো করার নয়। একটা যে কোনো টাইম সিলেক্ট করো, দেখো তুমি 5টা লাইন পড়বে, হুম নট মোর দ্যান দ্যাট। 5টা লাইন যেই তোমার মাথায়, তুমি তোমার ব্রেন তোমায় বলছে 5টা লাইন, তার মানে এটা আমার অতটা সময় লাগবে না, হুম আমি 5টা লাইন পড়ে নেবো। এবার এই পাঁচ, কিন্তু রোজ একটা টাইমে পড়তে হবে। দিস ইজ কল্ড বিল্ডিং আপ অ্যান অ্যাটমিক হ্যাবিট। হুম একটা টাইম, 5টা লাইন, হুম। এভরিডে। যেখানে যাচ্ছ বইটা ক্যারি করো। তারপরে দেখবে 5টা লাইন 5টা লাইন 5টা লাইন 5টা লাইন করতে করতে বইটা করতে শেষ হয়ে যাবে। তোমার বইটা শেষ হবে। ইট উইল টেক টাইম। একদম হ্যাঁ, এটা মানে অর্গ্যানিক্যালি তোমার রিডিং হ্যাবিট গ্রো করাবার একটা অভ্যর্থ টোটকা। ঠিক। পিঙ্কির এই যে ভয়ঙ্কর মনোবল, হুম। তার সঙ্গে কি এই সময় দিতে হবে এবং সময়কে সাথে নিয়ে চলতে হবে, এই শিক্ষাটা বেশি কাজ করছে? আমার তোমার ভীষণ সঙ্গে কথা বলে তো তাই ভীষণ মনে হচ্ছে। ভীষণ ভীষণ আমার সহজাত শিক্ষার মধ্যে টাইমিং অ্যান্ড ডিসিপ্লিন হুম ওয়াজ ম্যান্ডেটরি। মানে তোমাকে কেউ ঘুম থেকে তুলবে না, দিনটা তোমার, ওঠার দায়িত্ব তোমার।
তোমাকে নিজে উঠতে হবে। বাহ, তো এইটা দিয়ে শুরু। শুরু। তো এবং আমি এই ডিসিপ্লিনটা মেনে চলে দেখেছি যে সর্বক্ষেত্রে, কি স্বাস্থ্য, কি মানসিক হুম, মেন্টাল হেলথ, হুম, সব জায়গায় কোথাও না একটা, নেচার ইজ ভেরি ডিসিপ্লিনড, ঠিক, প্রকৃতি একদম ভীষণ ডিসিপ্লিন। ঠিক। তো এই প্রাকৃতিক দিকগুলো ফলো করে দেখো, তাহলে আমার মনে হয় জীবনে অনেক জটিলতা না হুম, এমনিই চলে যাবে। হুম, জীবনটা অনেক বেশি সরল, সহজ এবং তরল হয়ে যাবে। হয়ে যাবে। মানে এই যে তুমি মনোবলের কথা বলছো না, হুম, মনোবল কিন্তু আসে ডিসিপ্লিন থেকে। তুমি একটা, তোমার ঘরে কম আসবাবপত্র থাকতে পারে, কিন্তু একটা ঘরে ঢুকে যদি গোছানো সব জিনিস দেখো, অলরেডি ইউ উইল ফিল লট অফ মেন্টাল পিস, ঠিক, ভীষণ একটা মানসিক শান্তি। ঠিক। আমি একটা জিনিস চেষ্টা করছি আমার বাড়িতে, হুম, একটা এরকম অনেক বছর আগে, মানে ওটা আমাদের মানে প্রায় পূর্বপুরুষের আসবাব আর কি। হুম, হুম, একটা টেবল, হুম, একটা হেক্সাগোনাল একটা টেবল। হুম, এবার প্রত্যেকেরই ইয়ে হচ্ছে, ঘুরছে ফিরছে একটা কাপ রেখে দিল। হুম, আমি সাইলেন্টলি একটা প্র্যাকটিস করি, ওই টেবিলটা আমি সব সময় ফাঁকা রাখবো, হুম, এবং দেখেছি ওইটুকু জিনিস করতেই কিন্তু অনেকটা মেন্টাল স্ট্রেংথ লাগে। এবং যখনই এনে কেউ রেখে দিচ্ছে, মাঝে মাঝে মনে হয় যে, যখন ছেলে রেখে দেয়, মাঝে মাঝে মনে হয় যে কেন ওই টেবিলটার ওপর রাখছিস, এটা বলি, কিন্তু আমি বলি না। হুম। এবং না বলতে 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 লোকে এখন জেনে গেছে যে যে ওই ওখানে রাখতে টেবিলটা নেই। হুম, ফাঁকা রাখে। হুম, আমাকে কিন্তু চিৎকারও করতে হয়নি, থ্রু মাই অ্যাকশনস, এভরিডে অ্যাকশন, লোকে রাখো, হুম। তোমার আমি তুমি, সরিয়ে দিচ্ছি। আমি সরিয়ে দিচ্ছি এবং হুম, নীরবে নিস্তব্ধে জিনিসটা পরিষ্কার রাখছি। হুম। তো এইটা না, বুদ্ধিজমও আমাকে খুব হেল্প করে। আচ্ছা, আই প্র্যাকটিস বুদ্ধিজম। আচ্ছা। হ্যাঁ, ইউ ইউ ডু, ইফ ইউ হ্যাভ থট অফ ডুইং সামথিং, হুম, ডু ইট। When people are putting lot of hindrances or resistance, হুম। don't yell at them. বুঝতে তাদের পেরেছি। উপর চিৎকার করো না, তুমি ওই রেজিস্ট্যান্সটা আবার নিঃশব্দে সরিয়ে দাও। হুম, এই সরাতে 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 লোকজন আর রেজিস্ট্যান্স তোমার জন্য তৈরি করবে তৈরি না। করবে না। বাহ! মানে এই জীবনে জয়গান বোধহয় পিঙ্কি গাইতে পারে এবং ওর সঙ্গে থাকলে যেটা মনে হয় যে আমরা বেশ বেশ অনেকক্ষণ এভাবে কাটিয়ে দিতে পারি যাদের মনোবল নিয়ে সমস্যা এবং আমরা বলি না এটা পাইনি ওটা পাইনি সেটা হলো না ওটা হলো না। আম, পিঙ্কির সঙ্গে কথা বললে মনে হয় যে না ওগুলো কোনো ব্যাপারই না। ইচ্ছে করলেই মানুষে অনেক কিছু করতে পারে। একেবারে শেষ প্রশ্নে চলে যাব। কারণ সময়টা না কোথা থেকে চলে গেল আমি বুঝতেই পারলাম না, হাত থেকে বেরিয়ে যাওয়ার মতো। আ যারা ধরো তোমার উম এই পেশায় আসতে চায়, হুম হুম তোমার মতো অভিনেত্রী হতে চায়, তোমার মতন ভয়েস ওভার হুম আর্টিস্ট হুম যারা হতে চায়, তাদের জন্য তোমার আম কি বলবার আছে? মানে তাদের কি প্রশিক্ষণ নিয়ে আসা জরুরি? নাকি কাজের মাধ্যমেই তারা নিজেদের তৈরি করে নিতে পারবে? দেখো, এটা আমার ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে যে আমি যতদূর বুঝতে পেরেছি, আমি যদি বর্ণপরিচয় না পড়তাম, তাহলে আমার পক্ষে একটা অক্ষর লেখাও সম্ভব হতো না। শব্দ তো দূরস্থ, বাক্য তো ছেড়েই দিলাম। হুম, তো মানে ধরো, আহ, মশলা চেনে না, সে যদি রান্নাঘরে ঢোকে, তার যে পরিণতিটা হবে বা যে পরিস্থিতির মধ্যে সে পড়বে, সেটা খুব মানে কি বলবো, খুব কষ্ট দায়ক দায়ক একটা সত্যি, সত্যি পরিস্থিতি। তাই। হুম, তো আমার মনে হয়, যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় অভিনয়ের ক্ষেত্রে বর্ণপরিচয় হলো থিয়েটার। হুম, থিয়েটার না করে, ব্যাক স্টেজ না হ্যান্ডেল করে, রিহার্সাল না দেখে, আহ, যারা অভিনয় করতে চাইছো তাদের একটু, আহ, আমার মনে হয় অনেকটাই মুশকিল ফেস করতে হবে। তার কারণ স্টেজ না অনেক জড়তা কাটিয়ে দেয়, হুম, এবং প্রশিক্ষণ, যেটা রিহার্সাল,
যে এই যে বলছি সুহারির কথাটা, সুহারি হ্যাঁ, কথা। যে যখন একজন ডিরেক্টর তোমাকে যেটা দেখাচ্ছে একটা স্টেজের একটা নিজস্ব মাপ রয়েছে, হুম, এই মাপ সম্বন্ধে জ্ঞান এবং জীবের আর, কারণ ওখানে তো কাট বা এডিট করার কোনো না, জায়গা কিছু নেই। নেই, ঠিক। পর্দা একবার সরবে, মাঝখানে একবার বন্ধ হবে, তারপর আরেকবার সরবে, এবং ফাইনালি তো ওই টানা যে স্টেজের ওপর দাঁড়িয়ে অভিনয় করার ক্ষমতা, আলো নিয়ে নিয়ে, এবং সেখানে না এতগুলো অডিয়েন্সের সামনে তো ঠিক। অনেকটা জড়তা কেটে যায়। স্টেজ যেদিন ঘরবাড়ি হয়ে যাবে সেদিন দেখবে যে ক্যামেরার সামনে তুমি একটা কনফিডেন্স পেয়ে যাবে। হ্যাঁ, এবার ক্যামেরার সামনের আলো পজিশনটা ডেফিনেটলি আলাদা, কিন্তু মননটা কিন্তু আলাদা নয়। মানে একজন অভিনেতা বা অভিনেত্রীর সত্তাটা তৈরি হয়, আমার মনে হয়, এগেন ইট ইজ মাই পারসেপশন, তৈরি হয় স্টেজে। এবং স্টেজে অভিনয় করার দরুন সেখানে কিন্তু ভয়েস মডুলেশন, কারণ অনেক জায়গায় মাইক্রোফোন থাকে না, সেখানে তোমার ডায়লগ থ্রোয়িং, এখানে বসে বলছো, একদম শেষ সিটে যিনি বসে আছেন তিনিও শুনবেন, এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা যেটা টেল ড্রপ করে, আমরা কথা বলতে বলতে লাস্ট অক্ষরটা কোথাও খেয়ে যায়। ঠিক, ঠিক। তো সেইটা খুব মারাত্মক, এবং এইটা কিন্তু ভয়েস ট্রেনিং, এই থিয়েটারে রেগুলার অনুশীলন করার পরে অনেকটা মানুষ কাটিয়ে উঠতে পারে। আরেকটা জিনিস যেটা বলবো, যেটা মানে আমি আমার গুরুজনের কথাটা তখন তেতো লেগেছিল উচ্ছের মতো, কিন্তু এখন বুঝতে পারি তারা যেটা বলেছিলেন সঠিক সঠিক সঠিক, পড়াশুনো শেষ না করে তাড়াহুড়ো করো না। কারণ আমরা যে অভিনয়টা করি সেইটার ভিতটা তো সাহিত্য, একটা যে ক্যারেক্টার তো হবে, এই যে সাহিত্য, বিজ্ঞান, ফিলোসফি, দর্শন, ভূগোল, ইতিহাস, সব রকম মশলা দিয়েই তো একটা মানুষের মনন তৈরি হয়। তো সেই সম্বন্ধে যদি তোমার কোনো আইডিয়া না থাকে, তাহলে তুমি সেই চরিত্রটা হয়ে উঠবে কি করে? সাজগোজ করলেই তো চরিত্রে ঢুকে পড়া যায় না, না, অসম্ভব। বরং সেটা অনেক সময় অনেক বিকট লাগে। তোমাকে দেখতে লাগছে মানে শেক্সপিয়ারিয়ান এরার মতো, কিন্তু যখন অভিনয়টা করছো তখন মনে হচ্ছে একদম হাল ফ্যাশনের কেউ। তার মানে মিলছে না। কেন মিলছে না? কারণ সেই সময়টা সম্বন্ধে তোমার কোনো পড়াশোনা নেই। তো অভিনেতা অভিনেত্রী হতে গেলে কিন্তু সারা জীবন পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। না, এটা তো সাধারণত আমরা অনেকেই, শুধু পিঙ্কি নয়, যারা এগিয়ে গেছে তোমার মতো তারা অনেকেই বলে যে জানতে হবে। আমরা যেমন খুব ভাবি ভীষণ সোজা, এই কাজটা দাঁড়াবো, একজন সাজিয়ে দেবে, একজন ক্যামেরা ফ্যামেরা তৈরি করে দেবে, একজন স্ক্রিপ্ট লিখে দেবে, ব্যাস আমি গিয়ে বলে ফেললাম। দেখো, আমি একটা খুব সহজ একটা কথা বলি, স্পা করলে চুলটা খুব ভালো লাগবে, কিন্তু মাথার ভেতরে তো কিছু থাকতে হবে। একেবারে সত্যি তো কথা। এইটা হচ্ছে মানে মোদ্দা কথা। তো সুতরাং যারা অভিনয় করতে আসছো, অনেকে অনেক সময় বলে যে এটা একটা অনিশ্চয়তার জগৎ। আমি তো বলবো শিল্পটাই অনিশ্চয়তার জগৎ। ভ্যান গগের একটাও ছবি বিক্রি হয়নি, কিন্তু উনি মারা যাওয়ার পরে ওনার স্টারি নাইট বিক্রি হয়েছে কোটি কোটি টাকায়, কিন্তু এখনো তো সেটা ক্লাসিক। ঠিক। তো শিল্পটাই একটা অনিশ্চয়তার মধ্যেই এক শিল্পর জন্ম। তো যে শিল্পী অনিশ্চয়তাকে ভয় পায় সে মনে প্রাণে শিল্পী হতে পারে না। সেটা তো সত্যি কথা, একদম সত্যি কথা। আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমি যখন আজকে বাড়িতে যাব, পুত্র মানে আমার ছেলে ভীষণ খুশি হয়ে যাবে, কারণ সাথে মৌ নয়, সাথে আমি একটা পুরো ডেজার্ট বলে সেট নিয়ে যাব, এবং ও ভীষণ ভালো ক্যারামেল কাস্টার্ড বানায়। হ্যাঁ, ও ভীষণ ভালো, মানে রান্নায় ওর ভীষণ ইন্টারেস্ট আছে, এবং নানান ধরনের বৈদেশিক রান্না।
তো সাথে মৌতে আসার আমি জানতাম না, একটা ভীষণ সুন্দর ডেজার্ট বোলের পুরো সেট পেয়েছি, যেটা দেখে কিন্তু মানে ও একদম মানে কি বলবো, লাইফ ইজ জিঙ্গালালা। বাহ, ভীষণ ভালো লাগলো শুনে। না, আজ তো ভীষণ ভীষণ আনন্দের আড্ডা, যে আড্ডাটাকে আলাদা করে বোধহয় আমরা সময় বাঁধতে চেষ্টা করেছি, কিন্তু সেটা পারিনি আমার মনে হচ্ছে। তো পিঙ্কিকে বলবো যে তুমি যতবার আসো মন ভালো হয়ে যায়, তুমি আসলেই ফুল ফুটুক না ফুটুক বসন্ত, সুতরাং আবারও যদি আমরা আমন্ত্রণ জানাই, নিশ্চয়ই আসতে হবে। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। আপনারাও ভালো থাকবেন, ভালো রাখবেন। আর জীবনটা না আসলে খুব সিম্পল, ভীষণ সরল, সাধারণ, এবং যতটা সিম্পল রাখতে পারবেন ততটাই কিন্তু জীবন আপনার সাথে কথা বলবে। ভালো থাকবেন। বাহ, আবারও দেখা হবে। নমস্কার।